হুম, তাহলে আমরা আমাদের ইতিহাসের পুরো টপিকটা আমরা রিভিশন দেবো। তো তার মধ্যে আমরা আজকে যে আলোচনা থেকে শুরু করেছি এটা হচ্ছে আমাদের ইসলামিক ইনোভেশন। ইসলামিক ইনোভেশনের প্রথম আমাদের যে ইসলামিক ইনোভেশন থেকে শুরু হয়, সেটা হচ্ছে প্রথম আমাদের ইসলামিক ইনোভেশন হয় ইনোভেশন মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে। তিনি কত সালে আমাদের ভারতে আক্রমণ করেন? 712 এডিতে। তিনি ছিলেন আমাদের আরব ইসলামিক ইনভেডার। ঠিক আছে? তিনি হচ্ছে তিনি কোন দেশের ছিলেন? তিনি আরব দেশের অধিবাসী ছিলেন আমাদের মোহাম্মদ বিন কাসেম। তিনি প্রথম অ্যাটাক করে হচ্ছে কি সিন্ধ প্রদেশ, ভারতের যে সিন্ধু অঞ্চল, যে পাঁচটি আমরা জানি সিন্ধের পাঁচটা যে নদীগুলো আছে সেই আইবিসি, ঠিক আছে, আইবিসি যে পার্টটা যেখানে আইবিসি সভ্যতা হয়েছিল, সেই অঞ্চলে তিনি প্রথম অ্যাটাক করে। সেই ইন্সপেক্টর জন চালে রবি ভাই একে সাথ এই ট্রিকের মাধ্যমে আমরা ইউজ করেছিলাম, সেই অঞ্চলে তিনি প্রথম অ্যাটাক করেন, সিন্ধু এবং তার পাঁচটি উপনদীর যে অঞ্চল। তারপরে আমরা দেখি তিনি হচ্ছে গিয়ে সিন্ধ প্রদেশে তখন শাসক ছিলেন হচ্ছে কি রাজা দাহির। তা রাজা দাহিরকে তিনি প্রথম হত্যা করেন হচ্ছে কি আমাদের মোহাম্মদ বিন কাসেম। এটা হচ্ছে তার সময় চলে গেল প্রথম ইসলামিক ইনভেশন। তিনি ছিলেন হচ্ছে কি আরব ইনভেডার। নেক্সট, দ্বিতীয় ইসলামিক ইনভেডার হচ্ছে কি তুর্ক ইনভেশন। ঠিক আছে, তুর্ক ইনভেশন। তিনি ছিলেন হচ্ছে কি মোহাম্মদ মোহাম্মদ গজনবী। মোহাম্মদ গজনবী, তার সময়কাল হচ্ছে গিয়ে 988 থেকে 1030 এডিতে। তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন হচ্ছে কি তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান। তাহলে প্রথম তুর্কি আক্রমণ করে, তুর্কি যারা প্রথম তুর্কি ইনভেশন করে মোহাম্মদ গজনবী, এবং দ্বিতীয় ইসলামিক ইনভেশন করে মোহাম্মদ গজনবী। ঠিক আছে, তারপর হচ্ছে কি তিনি তিনি যে আক্রমণ করেন, কেন তিনি আক্রমণ করেন? তিনি আক্রমণ করার তার প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে লুট করা এবং রিভেঞ্জ না। ঠিক আছে, কিসের রিভেঞ্জ? তার বাবাকে হত্যা করেছিল ভারতীয় একজন কিং, তিনি ভারতের ফাদার, সেই তার ফাদারকে হত্যা করেছিল, সেই রিভেঞ্জের জন্য মোহাম্মদ গজনী অ্যাটাক করেছিল। তিনি আমাদের ভারতবর্ষ কতবার আক্রমণ করে? তিনি আমাদের ভারতবর্ষে আক্রমণ করে 17 বার। তারপরে হচ্ছে গিয়ে তিনি প্রথম আক্রমণ করা হচ্ছে কি 1001 এডিতে। তাহলে মোহাম্মদ গাজনী প্রথম আমাদের ভারত আক্রমণ করে 1 এডিতে। প্রথম যে যুদ্ধটা সেটা হচ্ছে ব্যাটেল অফ পেশোয়ার। প্রথম আক্রমণ করে তখন ছিলেন হচ্ছে জয়পাল, রাজা জয়পাল এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, মোহাম্মদ গজনীর মধ্যে, সরি ঘুরি না, মোহাম্মদ গজনীর মধ্যে প্রথম আক্রমণ হয় ব্যাটেল অফ পেশোয়ার। 17তম তিনি 17 বার ভারত আক্রমণ করেন, তার মধ্যে প্রথম আক্রমণটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি তার 16তম আক্রমণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। 16তম আক্রমণ হচ্ছে কি তিনি 1025 এডিতে তিনি 16তম আক্রমণ করেন। তিনি আক্রমণ করেন হচ্ছে টেম্পল। কোন টেম্পল তিনি আক্রমণ করেছিলেন? সোমনাথ মন্দির। তিনি 16তম আক্রমণে সোমনাথ টেম্পল তিনি ভাঙচুর করে এবং লুট করে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কি, এবং সূর্য মন্দিরও লুট করেছিল এই সময়। দ্বিতীয় হচ্ছে গিয়ে 17তম অ্যাটাক এবং লাস্ট অ্যাটাক। 17তম অ্যাটাক তিনি কেন করেছিলেন? এই সোমনাথ মন্দির লুট করে যখন তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় জার্জ নামে এক উপজাতি তাকে আক্রমণ করে তার তার লুট করা সম্পত্তি তার থেকেই নিয়ে নেয়। এই কারণে মোহাম্মদ ঘড়ি ক্ষিপ্ত হয়ে যায়। সেই কারণে তিনি জার্জদের প্রতিশোধের জন্য সেই 17তম ভারত আক্রমণ করেন। 17তম ভারত আক্রমণ করেছিলেন তিনি 1027 এডিতে। তার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লেখা হয়েছে, সেই বইগুলো কি আমরা একবার শর্টে দেখে নেব। প্রথম হচ্ছে গিয়ে শাহনামা। শাহনামা, তাহলে মোহাম্মদ গাজনীর সময় প্রথম উল্লেখযোগ্য হচ্ছে শাহনামা, কার দ্বারা লেখা হয়েছে? ফিরদৌসি দ্বারা। দ্বিতীয় হচ্ছে গিয়ে আক্রমণ হচ্ছে গিয়ে তহককে হিন্দ। তহককে হিন্দ বা কিতাবুল হিন্দ, এটা হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট বই তার সময়। কিতাবুল হিন্দ বা তহককে হিন্দ রচনা করা হচ্ছে কি আল বিরুনি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোহাম্মদ গাজনীর সময়টা গেল। নেক্সট হচ্ছে কি আমাদের দ্বিতীয় তুর্কি ইনভেডার বা তৃতীয় ইসলামিক ইনভেডার, সেটা হচ্ছে কি মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ির সময়কাল কত? 1175 থেকে 1206 এডি। এবার আমরা দেখবো এই যে মোহাম্মদ ঘড়ি, তার অপর নাম ছিল হচ্ছে কি মইজুদ্দিন মোহাম্মদ। তাহলে মোহাম্মদ ঘড়ির অপর নাম কি ছিল? মইজুদ্দিন মোহাম্মদ। তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম মুলতান। প্রথম তিনি আক্রমণ করা হয়েছিল মুলতান। মুলতান এক রাজ্য ছিল, মুলতান রাজ্যে, ভারতের মুলতান অঞ্চলে তিনি প্রথম অ্যাটাক করে। কত সালে অ্যাটাক করে? 1075 এডিতে তিনি প্রথম অ্যাটাক করে। দ্বিতীয় অ্যাটাক করে তিনি হচ্ছে গুজরাটে। তাহলে মোহাম্মদ ঘড়ি দ্বিতীয় অ্যাটাক করে কোথায়? গুজরাটে। ডিফিটেড বাই, অর্থাৎ তিনি হেরে যায়, সেই যুদ্ধে তিনি হেরে যায় মোহাম্মদ গজনী। কার কাছে হেরে যায়? রানী কি দেবী আর ভীমা টু এর কাছে তিনি 1178 এডিতে তিনি হেরে যায়। প্রথম আক্রমণ হচ্ছে গিয়ে 1175 এডিতে, দ্বিতীয় আক্রমণ হচ্ছে গিয়ে 1178 এডিতে। ওয়ান স্টেপ তারপরে তিনি, তার সাথে যুদ্ধ হচ্ছে কি 1191 সালে। এই যে যুদ্ধগুলো এরপরে সময়গুলো আসছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হয় প্রথম হ্যাঁ স্যার, হ্যাঁ ওটা আছে এরপরে স্যার। তাহলে প্রথম আমাদের যুদ্ধ হয় হচ্ছে ওয়ান স্টেপ ব্যাটেল অফ তরাইন, সেটা হচ্ছে কি 1191 সালে প্রথম যুদ্ধ হয়, 1191 সালে। ঠিক আছে,
তারপরে হচ্ছে গিয়ে এই 1191 সালে প্রথম যে তরাইনের যুদ্ধ হয় কার সাথে হয়? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে আমাদের প্রথম তরাইনের যুদ্ধ হয় 1191 সালে। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান হচ্ছে গিয়ে সেই যুদ্ধটা জিতে যায়। তারপরে হচ্ছে কি 1192, 1192 সালে হচ্ছে কি দ্বিতীয়বারের জন্য তিনি তরাইন আক্রমণ করে। তাই জন্য এই যুদ্ধটার নাম হচ্ছে কি দ্য সেকেন্ড ব্যাটল অফ তরাইন। এটা কার কার মধ্যে হয়? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জিতে যায় এবং আস্তে আস্তে তার আধিপত্য ভারতবর্ষ জুড়ে শুরু হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে কি এই মোহাম্মদ ঘুরির সময় বিভিন্ন উল্লেখযোগ্য বই লেখা হয়েছিল। সেই বইগুলোর নাম কি এবং বইগুলোর লেখক কে, এইগুলো থেকে ফ্রিকোয়েন্ট আমাদের প্রশ্ন আসে, এগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি পৃথ্বীরাজ রাসো। তাহলে আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট বই মোহাম্মদ ঘুরির সময় লেখা, সেটা হচ্ছে কি পৃথ্বীরাজ রাসো। কে লিখেছিলেন? চন্দ্রা বারদাই। তাহলে পৃথ্বীরাজ রাসো কে লিখেছিলেন? চন্দ্রা বারদাই। নেক্সট হচ্ছে গিয়ে পৃথ্বীরাজ, ইনি ছিলেন চন্দ্রা বারদাই। কে ছিলেন? পৃথ্বীরাজ কুইন বাই কর্পূরা দেবী। তার নাম ছিল হচ্ছে কি কর্পূরা দেবী, পৃথ্বীরাজের কুইনের নাম। তিনি এই পৃথ্বীরাজ রাসো বইটা লেখেন। তারপর হচ্ছে কি ব্যাটল অফ চান্দওয়ার। তাহলে ব্যাটল অফ চান্দওয়ার হয় 1194 এডিতে হয় ব্যাটল অফ চান্দওয়ার। তার মধ্যে হয় বিটুইন মোহাম্মদ ঘুরি এবং জয়চন্দ্রের মধ্যে হয় দ্বিতীয়বারের জন্য এই এই মোহাম্মদ তৃতীয় যুদ্ধ। মোহাম্মদ ঘুরি তৃতীয় যুদ্ধ তাহলে কোনটা? 1194 সালে হয়। কার কার মধ্যে হয়? মোহাম্মদ ঘুরি এবং জয়চাঁদের মধ্যে। এই সেই জয়চাঁদ যে তাকে দ্বিতীয় তরাইনের যুদ্ধের সময় 1192 সালে তাকে ইনভাইট করেছিল অ্যাটাক করার জন্য। কেন ইনভাইট করেছিল? কারণ জয়চাঁদের যে কন্যা ছিল তার নাম ছিল সহগীতা। সহগীতাকে সহগীতার সাথে আমাদের পৃথ্বীরাজ চৌহান তিনি সহগীতাকে বিয়ে করেছিলেন উইদাউট পারমিশন অফ হার ফাদার জয়চাঁদ। সেই কারণে জয়চাঁদ মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের উপর ক্ষুব্ধ ছিল। সেই কারণে তিনি মোহাম্মদ ঘুরিকে ইনভাইট করে প্রথমে পৃথ্বীরাজ চৌহানকে হারায়। কিন্তু পরবর্তীকালে এই মোহাম্মদ ঘুরি তাকে জয়চাঁদকে অ্যাটাক করে। সালটা কত? 1194। এই ছিল হচ্ছে তার অ্যাটাক। এবারে হচ্ছে কি মোহাম্মদ ঘুরি তার রাজ্যে বা তার দেশে তুর্কি ফিরে যায়। ফিরে যাওয়ার সময় তিনি ফিরে যায় তার যে রাজ্যগুলো ছিল তাদের দখল করা, যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য সেই সুলতানাত গুলো তার বিভিন্ন তার স্লেভ এবং তার যে পৃষ্ঠপোষক সেই সময় তাদের মধ্যে ভাগ করে দেয়। ঠিক আছে, তার যে স্লেভ গুলো ছিল সেটা প্রথম হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবক। এটা তার স্লেভ ছিল। কুতুবউদ্দিন আইবক তার ছিল দাস। তিনি ছিলেন হচ্ছে কি কমান্ডার অফ ঘুরি। তাহলে কুতুবউদ্দিন আইবক কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে কি মোহাম্মদ ঘুরির কমান্ডার। তিনি এই ব্যাটল অফ তরাইনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সাহায্য করেছিল হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরিকে। এছাড়া আর তার যে সমস্ত দাস ছিল, ইয়ালদুস, কুবাচা, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কেন ইম্পর্টেন্ট? এই বখতিয়ার খলজি হচ্ছে কি আমাদের নালন্দা ইউনিভার্সিটি ডিস্ট্রয় করেছিল। এই নালন্দা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি আমাদের গুপ্ত পিরিয়ডে কুমার গুপ্ত আমাদের তৈরি করেছিল, আমরা দেখেছিলাম। সেই নালন্দা ইউনিভার্সিটি হচ্ছে কি আমাদের তৈরি করেছিল হচ্ছে কি বখতিয়ার খলজি। এই ছিল আমাদের ইসলামিক ইনভেডার যে ভারতে যে আক্রমণ করেছিল সেই পর্ব। এরপরে আমরা দেখব এই যে আমাদের মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করে এবং তার যে রাজ্যগুলো ভাগ করে দেয়, যে কুতুবউদ্দিন আইবককে তিনি যে অঞ্চলটা দেয় সেটা হচ্ছে দিল্লি। তার পরবর্তীতে শুরু হবে দিল্লি সুলতানাত। দিল্লি সুলতানাত থেকে আমাদের পরবর্তী আলোচনা শুরু হবে। তাহলে লাস্ট আমরা দেখি হচ্ছে কি মোহাম্মদ ঘুরি তার যে জয় করা অঞ্চলগুলো তার বিভিন্ন দাসদের মধ্যে ভাগ করে দেয়। তার মধ্যে তিনি দিল্লি অঞ্চল দিয়েছিল হচ্ছে কি আমাদের কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন আমাদের মোহাম্মদ ঘুরির কমান্ডার। তাই তো, চলুন এবার হচ্ছে কি আমাদের এবার পরবর্তী আলোচনা। এই যে মোহাম্মদ ঘুরি যে আমাদের কুতুবউদ্দিন আইবককে তিনি দিয়েছিলেন। এই কুতুবউদ্দিন আইবক আমাদের ভারতবর্ষে বা দিল্লি অঞ্চলে প্রথম তিনি যে ডাইনেস্টি শুরু করে সেটা হচ্ছে কি স্লেভ ডাইনেস্টি। এর পরবর্তীকালে আমরা যে জিনিস বিষয়গুলো করবো সেটা হচ্ছে কি দিল্লি সুলতানাত। এবং এই দিল্লি সুলতানাতে মোট পাঁচটি রাজবংশ শাসন করেছিল। তার মধ্যে হচ্ছে গিয়ে সেই পাঁচটি হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখবো। এই যে পাঁচটি রাজ্য শাসন করেছিলেন প্রথম ছিল স্লেভ ডাইনেস্টি, দ্বিতীয়ত হচ্ছে কি খলজি ডাইনেস্টি, তৃতীয় হচ্ছে তুগলক, 4 নম্বর হচ্ছে কি সৈয়দ, 5 নম্বর হচ্ছে কি লোদি। এই পাঁচটা বংশ আমাদের দিল্লিতে শাসন করেছিল। এই পাঁচটা বংশ যে শাসন করার যে সময়টা, সেই সময়টাকে বলা হয় ভারতের ইতিহাসে দিল্লি সুলতানাত। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার এই দিল্লি সুলতানাতে প্রথম যিনি শাসন করেছিলেন তিনি সেই শাসন বংশ হচ্ছে গিয়ে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ। যেহেতু এই পাঁচটা যে বংশ শাসন করেছিল ভারতবর্ষে, প্রত্যেকেই কারো না কারো দাস ছিল বা দাসের কন্যা বা পুত্র ছিল। সেই কারণে এই যে বংশগুলো, প্রথম যে বংশ সেটা আমরা দেখবো। কিন্তু এই প্রথম যিনি ছিলেন, যেহেতু তিনি দাস ছিলেন, সেহেতু প্রথম হচ্ছে কি আমাদের কুতুবউদ্দিন আইবক। সেই জন্য সেই বংশটার নাম হচ্ছে কি দাস বংশ, যেহেতু তিনি মোহাম্মদ ঘুরির স্লেভ বা দাস ছিলেন।
তার সময়কালটা কত? রাজবংশের সময়কাল হচ্ছে গিয়ে 1206 থেকে 1290। চলুন তাহলে আমরা রাজবংশ শুরু করি। তাহলে আমাদের প্রথম হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবক। হুম হুম কুতুবউদ্দিন আইবক, তার অপর নাম হচ্ছে গিয়ে মামলুক। এই যে বংশ রাজবংশ বা স্লেভ ডাইনেস্টি, এই স্লেভ ডাইনেস্টির অপর নাম হচ্ছে গিয়ে মামলুক ডাইনেস্টি। ঠিক আছে, স্লেভ ডাইনেস্টির অপর নাম তাহলে কি? মামলুক ডাইনেস্টি। তিনি যে ট্রাইবের ছিলেন, তিনি যে জাতির ছিলেন হচ্ছে গিয়ে ইলবারি ট্রাইবের বা সামসি ট্রাইব। তাহলে মোহাম্মদ কুতুবউদ্দিন আইবকের তিনি যে বংশের ছিলেন সেটা হচ্ছে কি ইলবারি ট্রাইব বা সামসি ট্রাইব। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের কুতুবউদ্দিন আইবকের যে ক্যাপিটাল ছিল, তাহলে কুতুবউদ্দিন আইবকের ক্যাপিটাল ছিল হচ্ছে গিয়ে লাহোর। লাহোর কুতুবউদ্দিন আইবকের সময় রাজবংশের ক্যাপিটাল ছিল লাহোর, এবং তাকে বলা হতো গিভার অফ লাক্স। যেহেতু তিনি প্রচুর অর্থ সম্পত্তি তার প্রজাদের মধ্যে দান করে দিতেন, সেই কারণে তাকে বলা হতো গিভার অফ লাক্স বা লাখ বক্স। তিনি কত সালে মারা যায়? তিনি মারা যায় হচ্ছে কি 1210 এডিতে আমাদের কুতুবউদ্দিন আইবক মারা যায়। কিভাবে মারা যায়? তিনি যে আমাদের ঘোড়ার পিঠে দেখবেন খেলে পোলো, সেই পোলো খেলার সময় তিনি, হকির মতো সেটা হচ্ছে পোলো খেলা, এই পোলো বা চৌগান খেলার সময় তিনি মারা যায়। ঠিক আছে, যে কুতুবউদ্দিন আইবক তিনি তার সময় যে বিশেষ বিশেষ স্থাপত্য তৈরি করেছিলেন, প্রথম হচ্ছে কি তিনি দিল্লিতে একটা স্থাপত্য তৈরি করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে কুওয়াত উল ইসলাম। তাহলে দিল্লিতে তিনি যে স্থাপত্য তৈরি করেছিলেন সেটা হচ্ছে গিয়ে কুওয়াত উল ইসলাম এক স্থাপত্য। এবং তিনি আরেকটা যে মস্ক তৈরি করেছিলেন সেটা হচ্ছে কি আজমিরে। আজমিরে যে মস্ক তৈরি করেছেন সেটা হচ্ছে কি আড়াই টিঙ্কা ঝোপড়া। আমাদের কুতুবউদ্দিন আইবক মোট দুটি মসজিদ তৈরি করে গেছেন, মস্ক বা মসজিদ। প্রথম হচ্ছে কি দিল্লিতে কুওয়াত উল ইসলাম, দ্বিতীয় হচ্ছে গিয়ে আজমিরে আড়াই টিঙ্কা ঝোপড়া। মানে কি আড়াই টিঙ্কা ঝোপড়া। চলুন তারপরে আমরা দেখি তার সময়কাল হচ্ছে গিয়ে 1206 থেকে 1210। আমরা দেখেছি ইতিমধ্যে কুতুবউদ্দিন আইবকের সময়কাল। এই কুতুবউদ্দিন আইবক, এই যে আমরা যে কুতুব মিনার, আমাদের বিখ্যাত যে কুতুব মিনার, মিটার মোট পাঁচটা তলা ছিল, তাই তো? কুতুব মিনারের প্রথম তলা বা প্রথম কাজ শুরু করেন হচ্ছে কি আমাদের এই কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনারের কনস্ট্রাকশনের কাজ শুরু করে। কার উদ্দেশ্যে শুরু করে? তার যে ছিলেন একজন, সেটা হচ্ছে কি সুফি সান, একজন সাধু ছিল তাদের সময়ের, সুফি সান, যে খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে তিনি এই কুতুব মিনারের স্থাপত্যের কাজ শুরু করে। সেটা হচ্ছে 12 সেঞ্চুরিতে, 12th সেঞ্চুরিতে। ঠিক আছে, তাহলে কুতুব মিনারের তৈরির কাজ শুরু করে কে? কুতুবউদ্দিন আইবক। তিনি কিন্তু শেষ করেন, পরবর্তীতে আমরা দেখবো ইলতুৎমিশ শেষ করে, বা তার পরবর্তীকালে, সেগুলোর পরে আলোচনা করব। আরো দুটো বংশ এখানে কাজ করে। তারপর হচ্ছে কি তাজ উল মাসিরি। তার সময় যে বিভিন্ন বই, প্রথম বই হচ্ছে কি তাজ উল মাসিরি। এই বইটা লেখা হচ্ছে কি হাসান উল নাজামি। তার সময় যে উল্লেখযোগ্য বই তাজ উল মাসির, এই বইটা লেখা হচ্ছে কি হাসান আন নাজমি। এই বইটা তিনি লেখেন, ইনি এই বইটা লেখেন তাজুল মাসিরি, ইম্পর্টেন্ট বই। এছাড়া আরো যে গুরুত্বপূর্ণ বই আছে তার মধ্যে হচ্ছে কি ফখর উদ্দিন কি লিখেছে? ভাই তহককি মুবারক শাহী। তাহলে তহককি মুবারক শাহী, এই যে বইটা তহককি মুবারক শাহী, এই বইটা লেখেন হচ্ছে কি ফখর উদ্দিন বা ফখর উদ্দিন। ফখর উদ্দিন হচ্ছে কি তার সময় একজন উল্লেখযোগ্য লেখক। তিনি লেখা হচ্ছে কি তারিখ ই মুবারক শাহী। এরপরে আমাদের কুতুবউদ্দিন আইবকের সময় শেষ হয়ে যাবে, 1206 তিনি মৃত্যুবরণ করবে, এবং তারপরে 1211 থেকে শাসনে আসবে হচ্ছে কি শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ছিলেন আমাদের কুতুবউদ্দিনের সান ইন ল, অর্থাৎ জামাতা। চলুন দেখে নিই আমরা এর মধ্যে আমরা কি পড়তে হবে। আচ্ছা বলুন কে ছিল? ঠিক আছে, অপশনগুলো আবার বলবেন। আলীবর্দী খা, ইলিয়াস খা হবে না। ওই প্রথম দুটো কি বললেন? গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন আর বখতিয়ার খলজি। এর পরবর্তী গিয়াসউদ্দিন আছে, গিয়াসউদ্দিন বলবান। ঠিক আছে, ইনি হতে পারে গিয়াসউদ্দিন বলবান এর সময়ের পরে আসে, তাহলে গিয়াসউদ্দিনই হবে প্রথম সঠিক উত্তর, যে মিলিটারি ডিপার্টমেন্টে ছিলেন গিয়াসউদ্দিন। ঠিক আছে,
চলুন আমরা আরেকবার রিসার্চ করে নেবো ব্যাপারটা কত সম্ভব গিয়াসুদ্দিনই হবে। চলুন তাহলে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় শাসক হচ্ছে রাজবংশের শামসুদ্দিন ইলতুৎমিশ। তার সময়কাল হচ্ছে গিয়ে 1211 থেকে 1236। তিনি কে ছিলেন? আমাদের আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন সান ইন ল অর্থাৎ জামাতা কুতুবউদ্দিন আইবকের, যিনি রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেই কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন হচ্ছে গিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশ। তার ক্যাপিটাল ছিল হচ্ছে গিয়ে দিল্লি। তাহলে প্রথম রাজবংশের ক্যাপিটাল ছিল হচ্ছে গিয়ে লাহোর। তারপরে দ্বিতীয় শাসকের ক্যাপিটাল ছিল হচ্ছে গিয়ে দিল্লি। তিনি হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি কোথা থেকে তিনি শিফট করেন? দিল্লিতে, লাহোর থেকে। লাহোর থেকে দিল্লি ক্যাপিটাল কে শিফট করে? শামসুদ্দিন ইলতুৎমিশ। দ্বিতীয় হচ্ছে গিয়ে তিনি যেহেতু দিল্লি সুলতানাত ছিলেন, এই সময় কিন্তু দিল্লি সুলতানদের দ্বিতীয় শাসক অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করে। এই চেঙ্গিস খান কার সময় ভারত আক্রমণ করে? শামসুদ্দিন ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ করে। কত সালে আক্রমণ করে? মোটামুটি এই এই যে 1027 এডি নাগাদ এই চেঙ্গিস খান আমাদের ভারতে আক্রমণ করে। চেঙ্গিস খান ছিলেন একজন মঙ্গল শাসক, ঠিক আছে। এই মঙ্গল চেঙ্গিস খানের হাত থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশের সময় আমাদের তিনি যে শাসন কার্য পরিচালনা করেছিলেন, সেই সময় দুটো উল্লেখযোগ্য পদ ছিল, যেটা পিএম বলতে পারি আমরা, প্রাইম মিনিস্টার। সেই প্রাইম মিনিস্টারকে তখন বলা হতো ওয়াজির। প্রাইম মিনিস্টারকে তখন বলা হতো ওয়াজির, যেটা হচ্ছে নিজাম উল মুলক, যিনি হচ্ছে তিনি সমস্ত কার্য পরিচালনা করতেন, সেটা হচ্ছে ওয়াজির বা নিজাম উল মুলক। তৃতীয় হচ্ছে গিয়ে যে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গিয়ে তিনি বিভিন্ন কয়েন চালু করেন। তাহলে আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ বিভিন্ন কয়েন চালু করেন। সেই কয়েনগুলো হচ্ছে গিয়ে টাঙ্কা এবং জিতল, ঠিক আছে। তিনি বিভিন্ন কয়েন চালু করেন। সেই কয়েন হচ্ছে কি, একটা হচ্ছে কি টাঙ্কা, একটা হচ্ছে কি জিতল। তিনি যে কয়েনটা চালু করেন কিন্তু সিলভার কয়েন। সিলভার কয়েনটা হচ্ছে নাম হচ্ছে কি টাঙ্কা, আর কপার কয়েনটার নাম হচ্ছে কি জিতল, ঠিক আছে। সিলভার কয়েন চালু করেন টাঙ্কা এবং কপার কয়েন হচ্ছে কি জিতল। এই দুটো তিনি চালু করেন। আচ্ছা 1221-এ আসে। আচ্ছা তাহলে আমি মারা যায় হচ্ছে চেঙ্গিস খান মারা যাচ্ছে কি 1227-এ। এখানে তাহলে আমরা ডাইরেক্ট ভুল আলোচনা করেছি। 1227 না 1221-এ আমাদের আসে চেঙ্গিস খান, এবং 1227-এ তিনি মারা যায়। মারা যাওয়ার সালটা এখানে দিয়েছে আমাদের, মারা যায় হচ্ছে কি 1227-এ, ঠিক আছে। ইলতুৎমিশ আমাদের গিয়াসউদ্দিন ইলতুৎমিশ মারা যায় 1227-এ, এবং চেঙ্গিস খান ভারত আক্রমণ করে 1221-এ। চলুন, প্রচুর এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো এর সাথে যুক্ত, কিন্তু এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একদম নির্যাস বলতে পারে, ঠিক আছে। চলুন এবার হচ্ছে ইকতা সিস্টেম। ইকতা সিস্টেম চালু করা হচ্ছে ইলতুৎমিশ। তাহলে প্রচুর ইম্পর্টেন্ট জায়গা। ইকতা সিস্টেম কে চালু করে? ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশ হচ্ছে আমাদের ইকতা সিস্টেম চালু করে, ঠিক আছে। ইকতা সিস্টেমটা কি? ইকতা প্রথা হচ্ছে কি পিসেস অফ ল্যান্ড। এই মানেটা হচ্ছে কি, দেখুন ধরুন আপনি আমার অধীনে আপনি কাজ করছেন, আপনাকে আমি স্যালারির বদলে একটা ভূমির একটা অংশ আপনাকে দিলাম। সেই জিনিসটা আপনি নিজের অধীনে চাষ করলেন বা সেই কাজ করলেন, তারপরে সেই ভূমি থেকে যা রেভিনিউ হলো সেটা আপনি রাখলেন অথবা কিছুটা আমাকে দিলেন। এটা হচ্ছে কি ইকতা প্রথা, অর্থাৎ স্যালারির বিনিময়ে আমি কোনো একটা ভূমি বা কোনো একটা জমি আপনাকে দিলাম, সেটা হচ্ছে কি ইকতা প্রথা। ইকতা প্রথাকে চালু করে আমাদের প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে ইলতুৎমিশ, তাই তো, শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 থেকে 1236। ইকতেদার অর্থাৎ যারা এই ইকতে নিত তাদেরকে বলা হতো ইকতেদার। ইকতেদার যারা নিত তারা হচ্ছে ওয়ালি বা মুফতি, ঠিক আছে। যারা ইকতা যেগুলা নিত, কালেক্ট করতো, তাদের বলা হতো ইকতাদার। তারা হচ্ছে ওয়ালি বা মুফতি, তাদের ভাষায় বলা হতো ওয়ালি বা মুফতি। তারপর হচ্ছে কি ইলতুৎমিশ আর যে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে গ্রুপ অফ 40 স্লেভস। গ্রুপ অফ 40 কে চালু করে? তাহলে গ্রুপ অফ 40 চালু করা হচ্ছে কি আমাদের ইলতুৎমিশ। গ্রুপ অফ 40 চালু করা হচ্ছে আমাদের ইলতুৎমিশ, যেটা হচ্ছে কি হিন্দিতে বা সেই ভাষায় বলা হচ্ছে চেলিসা, চেহেলগানি চেলিসা, চেহেলগানি চেলিসা বা গ্রুপ অফ 40, ঠিক আছে। চেহেলগানি চেলিসা এই 40 জন স্লেভদের নিয়ে একটা তিনি শাসন কার্য পরিচালনার জন্য 40 জন মেম্বারের একটা গ্রুপ বানিয়েছিল, সেটা হচ্ছে কি বন্দেগানি চেহেলগানি বা ওই মানে চেহেলগানি চেলিসা। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশের সময়টা ছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে কি তিনি ক্যাপিটাল সেই লাহোর থেকে দিল্লিতে আনে। তিনি 1211 থেকে 1287 নাগাদ তার মৃত্যু হয়। হুম। তার পিএম কে বলা হতো ওয়াজির। তিনি দুটো কয়েন চালু করেছিলেন। টঙ্কা হচ্ছে সিলভার কয়েন, এবং কপারের কয়েন হচ্ছে কি জিতল। এই দুটো কয়েন চালু করেছিলেন, মনে রাখবেন। আর হচ্ছে কি তিনি ইকতা প্রথা প্রথম চালু করেন হচ্ছে কি আমাদের ইলতুৎমিশ, ঠিক আছে। আর যারা ইকতা নিত তাদের বলতে ইকতাদার। আর তিনি গ্রুপ অফ 40 বা চেহেলগানি চালিসা এটা তিনি চালু করেন। 40 জন মেম্বারদের নিয়ে
শাসন পরিচালনা করেন 40 জন মেম্বার নিয়ে, 10 জন নিয়ে তিনি এই সিস্টেম চালু করেন। এই গ্রুপটার নাম হচ্ছে কি গ্রুপ অফ ফর্টিস বা সিরাজগানি চাল্লিশা। এটা হচ্ছে আমাদের ইলতুৎমিশের সময়কাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে সুলতান নাজিয়া, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার হচ্ছে কি সুলতান নাজিয়া। সুলতান নাজিয়া আমাদের ইলতুৎমিশের সময়কাল ছিল 1211 থেকে 1236। এরপরে আমাদের শাসনে আসা হচ্ছে কি সুলতান রাজিয়া। এনার সময়কাল হচ্ছে কি 1236 থেকে 1240। খুবই অল্প সময় শাসন করেছিলেন, দেখে নেব। এই সুলতান রাজিয়া কে ছিলেন? ইনি হচ্ছে গিয়ে ডটার অফ ইলতুৎমিশ, অর্থাৎ আমাদের ইলতুৎমিশের কন্যা ছিলেন হচ্ছে গিয়ে সুলতান রাজিয়া, ঠিক আছে। ইনি প্রথম এবং অনলি অনলি ইসলাম মহিলা শাসক ভারতের, মানে ভারতের তিনি প্রথম মহিলা শাসক কাকে বলা হয়? সুলতান রাজিয়া। এবং প্রথম ইসলামিক মহিলা শাসক হচ্ছে কি সুলতান রাশিয়া। প্রথম ইসলামিক প্রথম মুসলিম শাসকও হচ্ছে কি, মুসলিম মহিলা শাসক হচ্ছে কি প্রথম এবং শেষ, সেটা হচ্ছে কি আমাদের ভারতের সুলতান রাজিয়া, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এরপর হচ্ছে গিয়ে 1240 এডিতে এই রাজিয়াকে হত্যা করা হয় 1240 সালে। কে হত্যা করে? খোকার ট্রাইব। খোকার ট্রাইব নাকি ট্রাইব আছে, সেটা আমাদের সুলতান রাজিয়াকে হত্যা করে। এবং আহ তার একটা কাহিনী আছে, সেই সুলতান রাজিয়া আহ তাকে একটা জেলে আটক করা হয়, সেটা হচ্ছে গিয়ে কি কয়েদ মুবারক নাকি এক জেলের নাম, সেই জেলে তাকে আটক করে রাখা হয়, ঠিক আছে। সেই ঘটনাটা আমরা যাচ্ছি রিভিশনের সময়। এবার সুলতান রাজিয়ার সময় যে ইম্পর্টেন্ট বই, ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট বইগুলো আমরা দেখবো, যে পরীক্ষা ফ্রিকোয়েন্ট আসে, যে তবকতি নাসিরি। তবাকাতি নাসিরি, এই তবকতি নাসিরি কার লেখা? মিনাজ উজ সিরাজ। এই তবকতি নাসিরি যে বইটা, এই বইয়ে লেখা হয়েছে যে আমাদের ইলতুৎমিশের যে সমস্ত পুত্ররা ছিল, তার মধ্যে সুলতান রাজিয়া যে তাদের থেকে বেশি অ্যাবেল শাসন করার জন্য, এই জিনিসটা লেখা ছিল হচ্ছে কি আমাদের এই তবকতি নাসিরিতে। এই জিনিসটা লিখেছেন মিনাজুল সিরাজ, ঠিক আছে। এটা পরীক্ষায় ফ্রিকোয়েন্ট আসে। তাহলে মিনাজুল সিরাজের লেখা বইটার নাম হচ্ছে কি তবকতি নাসিরি। এরপরে সুলতান রাজিয়া আমাদের শেষ। তার পরবর্তী যে আমাদের শাসক হচ্ছে গিয়ে আহ সেকেন্ড লাস্ট শাসক হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তো সুলতান রাজিয়ার পরে তিনি ভারতের প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক সুলতান রাজিয়া। তারপরে ভারতের বর্ষে শাসনে আসে হচ্ছে কি গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। এই সময় তাহলে 1266 আর এখানে হচ্ছে কি 1240, এই তার মাঝে কি কিছু নেই? তার মাঝেও আছে, তার মাঝে বিভিন্ন শাসক গোষ্ঠী আসে এবং চলে যায় শর্ট সময়, অত ইম্পর্টেন্ট না, সেগুলো এখানে ইনক্লুড করা হয়নি। তাহলে হচ্ছে আমাদের আহ এরপরে হচ্ছে আমাদের পরবর্তী শাসক হচ্ছে রাজবংশের গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। তাহলে আমাদের এরপরে আমরা পড়বো এখন গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে। চলুন। তাহলে গিয়াসউদ্দিন বলবন হচ্ছে কি আমাদের রাজবংশের শেষ ইম্পর্টেন্ট শাসক। এবং এরপরে একজন আসে, সেটা আমরা দেখছি একটু পরে। তো হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, এনার অপর নাম ছিল হচ্ছে কি উলুগ খান। তাহলে উলুগ খান কার অপর নাম ছিল? গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। ইনি ছিলেন হচ্ছে কি নাইব। নায়েব ছিলেন হচ্ছে কি নাসিরুদ্দিন মোহাম্মদের একজন নায়েব ছিলেন। নাসিরুদ্দিন মোহাম্মদ এর আগে এসেছিল, কিছু সময় শাসন করেছিলেন, নাকি হত্যা করে সেই ইনি শাসনভার গ্রহণ করেন গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমাদের যে গ্রুপ অফ ফর্টিস ছিল, গ্রুপ অফ ফর্টিস হচ্ছে আমাদের সুলতান নাজিয়াকে উৎখাত করে দিয়েছিল, ঠিক আছে, উৎখাত করতে সাহায্য করেছিল। মানে কিন্তু এই গিয়াসউদ্দিন বলবন যেহেতু রাজিয়ার পরে এসেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে গ্রুপ অফ ফর্টিস এটা খুব খতরনাক। এরা যখন তখন নিজের ইচ্ছা মতো শাসন পরিচালনা করে, ইচ্ছে মতো যাকে তাকে সিংহাসনে বসায়, যাকে তাকে উঠিয়ে দেয়। অর্থাৎ যা সিংহাসনে বসে যেই হোক, কিন্তু শাসনকারীর যে মেন ক্ষমতা এই গ্রুপ অফ ফর্টিস অর্থাৎ এই যে চেহেলগানি চল্লিশা যেটা তৈরি করেছে যে ইলতুৎমিশ, তার হাতেই কিন্তু ছিল। সবার প্রথমে এই যে আমাদের গিয়াসউদ্দিন বলবন, তিনি সবার আগে এই জিনিসটা বুঝতে পেরেছিলেন, বুঝে তিনি এই যে গ্রুপ অফ ফর্টিসকে তিনি ভেঙে দিয়েছিলেন। অর্থাৎ 40 চক্র তাহলে কে ভাঙেন? আমাদের 40 চক্র। 40 চক্র ভাঙেন হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন বলবন। এই যেখানে আছে, তিনি ব্রোক দ্য পাওয়ার অফ চালিসা এন্ড রিস্টোরড দ্য প্রেস্টিজ অফ ক্রাউন। অর্থাৎ তিনি 40-এর শাসন ভেঙে ফেলে এবং যে ক্রাউনের শাসন, অর্থাৎ যে সিংহাসনে থাকবে তিনি হচ্ছে গিয়ে সাম্রাজ্যের সর্বেসর্বা, তার অধীনেই সমস্ত কার্য পরিচালনা হবে, ঠিক আছে। এই ক্রাউনের শাসন তিনি বৃদ্ধি করে, স্টাবলিশ। এই আমাদের গিয়াসউদ্দিন বলবন তিনি কি তৈরি করেন? তিনি তৈরি করেন হচ্ছে কি দিওয়ান-ই আর্জ। দিওয়ান-ই আর্জ কে তৈরি করে? গিয়াসউদ্দিন বলবন। দিওয়ান-ই আর্জ কি ছিল? এটা হচ্ছে মিলিটারি ডিপার্টমেন্ট। তাহলে মিলিটারি ডিপার্টমেন্ট দিওয়ান-ই আর্জ তৈরি করা হচ্ছে কি আমাদের গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। এছাড়া তার সময়ে তাকে বিভিন্ন তিনি নিজেকে নিজে টাইটেল দিয়েছিলেন, উপাধি গ্রহণ করেছিলেন। প্রথম উপাধি হচ্ছে গিয়ে শ্যাডো অফ আল্লাহ। প্রথম উপাধি গ্রহণ হচ্ছে শ্যাডো অফ আল্লাহ, এটাকে বলা হয় জিল ই ইল্লাহি, জিল ই ইলাহি বা শ্যাডো অফ আল্লাহ। এটি নিজে নিজে উপাধি দিয়েছিলেন যে আমি আল্লাহর শ্যাডো অর্থাৎ ছায়া, বা তাদের ভাষায় হচ্ছে কি আরবি ভাষায় জিল ই ইলাহি, ঠিক আছে। তাহলে এই উপাধি গ্রহণ করেছিলেন আমাদের গিয়াসউদ্দিন বলবন।
তার এই জিল ইলাহির মানে হচ্ছে গিয়ে শ্যাডো অফ আল্লাহ বা জিনিস হচ্ছে ডিসেন্ডেন্ট অফ আফরা সৈয়দ। হ্যাঁ, ডিসেন্ডেন্ট অফ আফরা সৈয়দ। এরপরে হচ্ছে গিয়ে তিনি হচ্ছে গিয়ে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি চালু করেছিলেন। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি চালু করেছিলেন আমাদের গেস্টিন ওয়ার্ডম্যান। অর্থাৎ এই আয়রন ব্লাড অ্যান্ড আয়রন পলিসিটা কি? হোয়াট ইজ ব্লাড অ্যান্ড আয়রন পলিসি? চলুন আমরা একটু দেখে নিই। এই যে তিনি বলছেন হচ্ছে তিনি ডিসেন্ডেন্ট অফ আফরা সৈয়দ, অর্থাৎ তিনি আফরা সৈয়দের বংশধর। এটা তিনি বলতেন যে আমি আমি কিন্তু আফরা সৈয়দের বংশধর। সেই এই যে তিনি বলছেন বংশধর, সেক্ষেত্রে তার বংশের সাথে সেই বংশের তার বংশের রক্তের সম্পর্ক আছে, সেই কারণে হুম সেই কারণে হ্যাঁ স্যার আসছি, এখন আমি একটু থামবো, তখন আমি কমেন্টে আসছি। সেই কারণে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি আমার এই তিনি এই নীতিটাকে বলা হয় বংশধর, যেহেতু তিনি নিজেকে উল্লেখ করেছেন, সেই কারণে তিনি বলেন, তিনি এই কথাটাকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন শুরু করে, যে বংশ পরম্পরার শাসক। এরপরে হচ্ছে কি তিনি দুটি প্রথা চালু করেন, ঠিক আছে? দুটি প্রথা চালু করেন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পাইবস আর একটা কি সিজদা। পাইবস আর সিজদা। পাইবসটা কি? পাইবসটা হচ্ছে দেখুন, নতজানু হয়ে কিসিং দ্য ফিট অফ মোনার্ক। হ্যাঁ, তাহলে পাইবস মোনার্ক অর্থাৎ যিনি শাসনে থাকবেন, তাকে তার সামনে যখন কেউ আসবে, তার পদযুগল চুম্বন করে তাকে সম্মান জানাবে। এইটাই হচ্ছে গিয়ে পাইবস। পাইবস তাহলে কি হবে? পি ফর পাইবস। পাইবস দিয়ে তিনি পদযুগল কিসিং করবে, অর্থাৎ পদযুগল চুম্বন করে তাকে সম্মান জানাবে, ঠিক আছে? পদযুগল। আর হচ্ছে সিজদা কি? সিজদা হচ্ছে গিয়ে ওই তাকে সম্মান জানানোরই একটা ধরন। সে পাইবস যেমন, সেরকমই তাকে সম্মান জানানোর আরেকটা ধরন হচ্ছে গিয়ে পি ফর পা, একদম পি ফর পদ বা পি ফর পা, হচ্ছে সিজদা। হ্যাঁ, অর্থাৎ তাকে নতজানু হয়ে তাকে সম্মান জানাতে হবে, সেটা সিজদা। নেক্সট হচ্ছে কি আমাদের আহ তিনি একটা উৎসব তৈরি করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের গিয়াসউদ্দিন বলবন একটা উৎসব তৈরি করেছিলেন, উৎসব চালু করেছিলেন দিল্লিতে। সেটা হচ্ছে গিয়ে নওরাজ ফেস্টিভ্যাল। নওরাজ ফেস্টিভ্যাল, যে নওরাজ ফেস্টিভ্যাল আমাদের ইসলামী আলোচনা আমাদের খুব উদযাপন করা হয়, সেই নওরাজ ফেস্টিভ্যাল কে শুরু করলেন আমাদের গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে? এইবার গিয়াসউদ্দিন বলবনের পরে আমাদের আসে দিল্লি সুলতান, তার পরবর্তীকালে আসে 1287 থেকে 1290 সালে, খুবই স্বল্প সময় শাসন করেন, সেটা হচ্ছে গিয়ে কাইকুবাদ। এই কাইকুবাদ হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের পরে আসে, এবং তিনি ছিলেন দ্য লাস্ট শোনা যায়নি ম্যাডাম, শোনা যায়নি, বলছি আমি একবার। তিনি হচ্ছে গিয়ে সিজদা প্রথা এবং পাইবস প্রথা চালু করেন। পাইবস দিয়ে পদযুগল চুম্বন করে সম্মান জানান, এটা হচ্ছে পাইবস। আর সিজদা হচ্ছে গিয়ে মাথা নতজানু করে আমাদের আমাদের যে শাসক থাকবে, যে সম্রাট থাকবে, তাকে সম্মান করা, ঠিক আছে, যে সুলতান থাকবে। তারপর হচ্ছে গিয়ে তিনি, যেহেতু আমরা দিল্লি সুলতানат পড়ছি না, সমস্ত কিছু সুলতান, ঠিক আছে? তারপরে তিনি নওয়াজ ফেস্টিভ্যাল চালু করেন দিল্লিতে, ঠিক আছে? দিল্লিতে তিনি নওয়াজ ফেস্টিভ্যাল চালু করেন। আর 1287 থেকে 1290 এ তার পরবর্তী শাসক, তিনি তিনি যেহেতু তার শাসনকাল ছিল 1287 অব্দি, কিন্তু তারপরে তিনি উৎখাত হয়, তিনি মারা যান। এবং তার পরবর্তী যে শাসক আছে সেটা হচ্ছে কি কাইকুবাদ। কাইকুবাদ ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানাত। না, দিল্লি সুলতানের লাস্ট রুলার না, তিনি ছিলেন দাস বংশের শেষ সম্রাট, হচ্ছে কি কাইকুবাদ। এরপরে আমরা দেখবো তুগলক বংশ। দেখ, খলজি বংশ, সরি। এরপরে আমরা দেখবো খলজি বংশ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দিল্লি সুলতানের যে প্রথম বংশ, দাস বংশের একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা। কারো কোনো প্রশ্ন, কোনো ডাউট, তাহলে আমি করতে পারো, আমি সেই জায়গাটা পুনরায় রিপিট করবো। হুম।